মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে তিলে তিলে গড়া এই সাম্রাজ্য আজকে সব কিছু ভেঙে চুরমার হয়ে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ একটু একটু করে যতই সব কিছু গুছিয়ে আনার চেষ্টা করছে, ততই সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। অনির্বাণ ভাবতে থাকে যে এখানে আসলে ঘাটতিটা ঠিক কোথা থেকে হচ্ছে আর কেই বা এটা করছে। ওদিকে অনির্বাণ দিশেহারা হয়ে পড়ে ম্যানেজার কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করলে ম্যানেজার বলতে থাকে যে সব কিছু তো প্রায় তোমার বন্ধুই হ্যান্ডেল করে, তো তোমার বন্ধুকে অবশ্যই যেটা জানার কথা যে এটা ডেডলাইনটা ঠিক কবে, আর এরই মধ্যে যদি উনি টাকাটা নাও পাঠিয়ে থাকে তাও তো হয়তো বা ওনার তোমাকে জানানো দরকার, তাই না? এটা তো ওনার দায়িত্ব। তখন এটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমার বন্ধু তো আমাকে কোনো কিছু জানায়নি, আর এখানে তো আমার কাছে মেল এসে রয়েছে যে এখানে নাকি কোনো মতেই টাকাটা ওরা এখনও পর্যন্ত রিসিভ করেনি। তাহলে আমি এখন কি করব? এত বড় একটা বিপদে পড়ে গিয়েছি, এর থেকে আমি কী করে নিজেকে উদ্ধার করব? ওদিকে ধরা পড়ে যাওয়ার ভয়ে রায়কে বোকা বানিয়ে রায়ের ঘাড়ে সব দোষ চাপানোর জন্য রায়ের হাতে সব কাগজপত্র হস্তান্তর করে দেয় অনির্বাণের বন্ধু। আর বোকার মতো রায়ও মাথা পেতে সব কিছু নিয়ে নেয়। রায়কে ওর বন্ধু বলতে থাকে যে দেখো তুমি সব কিছু বুঝে নিয়েছো তো, কিন্তু এখন কিন্তু সব রেসপন্সিবিলিটিস তোমার উপরে রায়। তারপরে যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি হয় সে সব কিছুর জন্য কিন্তু তোমাকে সাফাই দিতে হবে অনির্বাণের সামনে। তখন কিন্তু তুমি আমার ঘাড়ে দোষ চাপালে হবে না। তখন রায় বলতে থাকে না বুঝে শুনেই যে ঠিক আছে আমি সব কিছু ম্যানেজ করে নিব না, কারণ কাজে আমাকে অনির্বাণ স্যার অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, তাই আমার জন্য খুব একটা হার্ড হবে না এটা করার জন্য। তখন এটা শুনে মনে মনে অনির্বাণের বন্ধু বলতে থাকে এটাই তো চেয়েছিলাম যে তুমি নিজে থেকেই এই দায়িত্বটা নাও আর তারপরে তোমার উপরেই বিপদটা চলে আসুক, কারণ এখন যদি আমি এই ফাইলটা নিয়ে অনির্বাণের কাছে যাই তাহলে অনির্বাণ বেশ বুঝতে পারবে যে হয়তো বা আমি এই টাকার গাফিলতিটা করেছি, কারণ টাকার গড়মিলটা তো সত্যি কথা বলতে আমার কাছ থেকেই হয়েছে, কিন্তু সেই দোষটা তো আমি নিজের কাঁধে নিব না, সেটা আমি চিরকালই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে এই অফিস থেকে ওদেরকে বার করে দিয়েছি, আর সেটাই আমি তোমার সাথেও করবো রাই, কিন্তু তুমি কোনো মতেই বুঝতে পারবে না। তোমার তো খুব খাতির হয়েছে না রাই অনির্বাণের সাথে, এবার তোমাদের এই দুজনের মধ্যে এত মিল মহব্বতই তোমাদেরকে একে অপরের থেকে দূর করে দিবে, আর সেই ব্যবস্থাই আমি করব। তুমি চিন্তাও করতে পারবে না যে কোথা থেকে তোমার উপর এত বড় একটা বিপদ চেপে বসবে। তুমি এটা থেকে কি করে উদ্ধার করবে সেটা ভাবতে ভাবতে আমি পগার পার হয়ে যাব, আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাব। যত টাকা আমি এই পর্যন্ত এই কোম্পানি থেকে চুরি করেছি ওতে আমার গোটা জীবন যদি আমি বসেও খাই তাতেও আমার ফুরাবে না। ওদিকে এটা বলা মাত্রই রাই মনে মনে ভাবতে থাকে যে আচ্ছা স্যার আমার কাছে সব রেসপন্সিবিলিটিস দিয়ে স্যার কোথায় যাওয়ার কথা ভাবছে, আমি তো এটাই বুঝতে পারলাম না। একবার না হয় অনির্বাণ স্যারের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। ওদিকে অনির্বাণ রাইকে ডেকে বলতে থাকে আচ্ছা রাই, আপনার কাছে কোনো ক্লু আছে আমাদের এত একটা প্রবলেমের মধ্যে আমরা কি করে হুট করে পড়ে গেলাম, আর এই অ্যাকাউন্টেন্সের সব কিছু তো আপনারই দেখার কথা, আপনি একবার আমাকে একটু বুঝিয়ে বলবেন যেখানে ঠিক কোথায় ঘাটতিটা হয়েছে, কারণ আমি কোনো ক্লু পাচ্ছি না এই জিনিসটা আসলে কে করেছে। ওদিকে নাকি ট্যাক্সও এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এই সব কিছু নিয়ে আমি একবারে হজবরল হয়ে গিয়েছি, আমার মাথা কিছুই কাজ করছে না, একদম বন্ধ হয়ে গিয়েছে। তখন রাই বলতে থাকে স্যার আপনি একটু স্থির হন, আপনি দেখবেন আপনার মনে পড়বে ঠিক যে আসলে ভুলটা ঠিক কোথায় হয়েছে। ওদিকে অনির্বাণ বলতে থাকে এই জিনিসটা তো আসলে আমি সামলাই না, এটা গোটা ডিপার্টমেন্টেই সামলায় আমার বন্ধু, তাই ওর উপরে আমি বিশ্বাস করেছি। এখন ও কী করেছে ও জানে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।